শ্বাসকার্য এবং গ্যাসীয় বস্তুর আদান প্রদান, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো এই চ্যাপ্টারটা ইনসেটটি যে বাংলা পিডিএফ আছে সেটা এক্সপ্লেন করা হবে। তো শুরু করা যাক। তোমরা পূর্বে পড়েছো যে সজীব বস্তু গ্লুকোজের মতো পুষ্টিদ্রব্যগুলোকে পরোক্ষভাবে ভাঙার জন্য এবং বিভিন্ন কার্য সম্পাদনের জন্য শক্তি আহরণ করতে অক্সিজেন ব্যবহার করে। তাহলে গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট ইত্যাদি যে খাদ্যগুলি আছে সেই খাদ্যগুলিকে ভেঙে সেখান থেকে শক্তি নির্গত করতে বা এটিপি নির্গত করতে কী করা হয়, যে অক্সিজেনের প্রয়োজন হয়। যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এগুলো হয়ে থাকে, যে গ্লুকোজ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই যে খাবারগুলো এগুলো ভেঙে এগুলো থেকে শক্তি নির্গত হয় এবং এটা কি শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় এবং তার জন্য কী হয়, অক্সিজেন দরকার হয়। তো সেই অক্সিজেনটা ব্যবহার করে বা অক্সিজেন দরকার হয়। ক্ষতিকারক গ্যাস কার্বন ডাইঅক্সাইডও উপরোক্ত অপচিতি বিভাগের সময় নির্গত হয়। আর অক্সিজেন দরকার হয় এবং বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড অপচিতি বিভাগের সময় নির্গত হয়। যেহেতু এটা ভাঙ্গন প্রক্রিয়া তার জন্য একে অপচিতি বিভাগ বলে এবং তার ফলে কি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। সুতরাং এটি স্পষ্ট যে কোষসমূহে অক্সিজেনের অবিরাম সরবরাহ এবং কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের নির্গমন প্রয়োজন। তাই কি যে অক্সিজেন সর্বদা সরবরাহ করতে হবে, আর কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হচ্ছে সেটা দেহের জন্য যেহেতু ক্ষতিকারক তার জন্য কি সেই কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বের করতে হবে। পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন এবং কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এর এই আদান প্রদান প্রক্রিয়াকে শ্বাসকার্য বলে, যাকে সচরাচর শ্বসন বলা হয়। তো এই যে বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জাতীয় খাবারকে ভেঙে সেখান থেকে এনার্জি নির্গত করার জন্য যে অক্সিজেন দরকার হচ্ছে এবং বিপাক ক্রিয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেই অক্সিজেনটা গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এই যে প্রক্রিয়াটা একেই বলা হয় শ্বাসকার্য এবং সচরাচর শ্বসন বলা হয়ে থাকে। তোমার হাতগুলো বুকের ওপর রাখলে তুমি অনুভব করতে পারবে যে তোমার বুক ওপর নিচ ওঠানামা করছে। তুমি জানো যে এটি শ্বাসকার্যের ফলে হচ্ছে। তো আমরা শ্বাসকার্য যে নিচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটা আমাদের বুকের ওপর হাত রাখলে বোঝা যাবে যে বুকটা ওঠানামা করছে, মানে কি আমরা শ্বাসকার্য নিচ্ছি। আমরা কিভাবে শ্বাসকার্য চালাই, এই অধ্যায়ে নিম্নলিখিত অনুচ্ছেদগুলোতে শ্বসন অঙ্গ এবং শ্বাসকার্যের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যে শ্বসন অঙ্গটা কী, কোন কোন অঙ্গের সাহায্যে কোন কোন প্রাণী শ্বসন সম্পূর্ণ করে, তাহলে কিভাবে শ্বাসকার্যটা সম্পূর্ণ হয় ইত্যাদি বিষয় আছে। তাহলে কি যে এখানে যে মূল পার্টটা দেওয়া আছে ভূমিকাতে, সেটা হলো যে যে আমাদের যে খাদ্য আছে, আমাদের দেহে শক্তির প্রয়োজন বিভিন্ন রকমের কার্য সম্পন্ন করার জন্য, পরিপাক ক্রিয়া, রেচন ক্রিয়া, তারপর জনন ক্রিয়া, বিভিন্ন রকমের কার্য সম্পাদন করার জন্য কি শক্তির প্রয়োজন। আর সেই শক্তি কোথা থেকে আসছে, খাদ্য থেকে। তো খাদ্য থেকে শক্তি তৈরি করার জন্য কী করতে হবে, সেই খাদ্যকে ভাঙতে হবে। তো সেই খাদ্যকে ভেঙে সেখান থেকে শক্তি নির্গত করার জন্য বা এটিপি তৈরি করার জন্য কি অক্সিজেন দরকার হয়। আর যে অক্সিজেনের ফলে খাদ্য ভেঙে যে শক্তি নির্গত হয় তার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়। তো কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য ক্ষতিকর, তাই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করতে হবে। তো এইভাবে পরিবেশ থেকে অক্সিজেনটা গ্রহণ করা, তারপর যে বিপাক ক্রিয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটা দেহ থেকে বের করে দেওয়া, এই যে প্রক্রিয়াটি, এটি বলা হয় শ্বাসকার্য বা শ্বসন। এবং আমরা এটা খুব সহজে বুঝতে পারি, বুকের ওপর হাত রাখলে খুব সহজেই বোঝা যেতে পারে যে হ্যাঁ আমরা শ্বাসকার্য নিচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। তো বেসিক এটা ছিল। তারপর শ্বসন অঙ্গসমূহ, রেসপিরেটরি অর্গানস, যে কোন কোন প্রাণী কি কি অঙ্গ ব্যবহার করে থাকে তাদের শ্বাসকার্য সম্পূর্ণ করার জন্য। তো প্রাণীদের শ্বাসকার্য পদ্ধতি মূলত তাদের বাসস্থান এবং দেহ সংগঠন স্তরের উপর ভিত্তি করে বিভিন্ন গোষ্ঠীর প্রাণীতে ভিন্ন ভিন্ন হয়। যে শ্বাসকার্য পদ্ধতিটা কী রকম হবে সেটা নির্ভর করে দুটো ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে তাদের বাসস্থান, যে কোথায় আছে, সেই স্থলে যে বসবাস করছে, না জলে বসবাস করছে, না মরুভূমিতে বসবাস করছে, তার বাসস্থানটা কোথায় তার উপর ভিত্তি করে। আর 2 নম্বর হচ্ছে তাদের দেহ সংগঠন স্তর এর ওপর ভিত্তি করে, যে সে সিলোমযুক্ত না সিলোমবিহীন, সে এক স্তরযুক্ত, ডিপ্লোব্লাস্টিক না ট্রিপ্লোব্লাস্টিক, তার দেহের গঠনটা কেমন তার উপর ভিত্তি করে, যে কোষীয় গঠন না কলা গঠন না অঙ্গীয় গঠন না তন্ত্রীয় গঠন, এর ওপর ভিত্তি করে হয়ে থাকে যে কীরকম তার শ্বাসঙ্গ হবে। তো কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে, যেমন প্রথমে আছে কি স্পঞ্জ, সিলান্টিরেটস, চ্যাপ্টাকৃমি ইত্যাদির মতো নিম্ন শ্রেণীর অমেরুদণ্ড প্রাণীদের দেহে
অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান তাদের সমগ্র দেহতল জুড়ে সহজ ব্যাপনের মাধ্যমে ঘটে। তো যে নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণী আছে, যে স্পঞ্জ, সিলান্টিরেটস বা নিডারিয়া, যেটা প্রাণী অ্যানিমাল কিংডমে পড়ানো হবে, চ্যাপ্টা কৃমি। তো এই যে নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণী আছে তাদের ক্ষেত্রে কি, যে অক্সিজেনের গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এটা তাদের দেহতল দিয়ে সাধারণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়, যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, যে তাদের দেহতলে ঘনত্বটা বেশি, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরিয়ে যাবে, আর অক্সিজেন বায়ুতে বেশি ঘনত্ব, তাই সেখান থেকে সেটা দেহে আসবে। এইভাবে সাধারণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটা হয়ে থাকে। কি, নিম্ন শ্রেণীর কিছু অমেরুদণ্ডী প্রাণী যেমন স্পঞ্জ, সিলেন্টিরেটস আর চ্যাপ্টাকিনমি। কেঁচো তাদের সিক্ত দেহত্বক এবং পতঙ্গরা একটি নালিকা জালকের সাহায্যে বায়ুমণ্ডলীয় বায়ু দেহের ভেতর পরিবহন করে। কেঁচো কীভাবে করে, যে তাদের যে দেহটা, কেঁচোর দেহটা কি একটু সিক্ত টাইপের বা ভেজা টাইপের, তো সেই ত্বকের মাধ্যমে কি তারা অক্সিজেনটাকে নেয়, কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে। পতঙ্গ যেগুলো আছে যেমন আরশোলা, প্রজাপতি, যে পতঙ্গগুলি আছে তাদের মধ্যে কি নালিকা থাকে, 10 জোড়া নালিকা থাকে, যেটা আরশোলার যে ডিটেলস সেখানে পড়ানো হবে। সেই 10 জোড়া নালিকা থাকে যা শ্বাসনালী নামে পরিচিত। তো তাদের মাধ্যমে কি বায়ুমণ্ডলের যে বায়ু তাদেরকে গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে ত্যাগ করে দেয়। বেশিরভাগ জলজ, সন্ধিপদী এবং কম্বোজ গোষ্ঠীভুক্ত প্রাণীরা বিশেষ রক্তজালক সম্পন্ন গঠন, ফুলকার সাহায্যে, এবং স্থলজ প্রাণীরা রক্তবাহ সমন্বিত থলি অর্থাৎ ফুসফুসের সাহায্যে গ্যাসীয় আদান প্রদান করে। জলে যে সমস্ত সন্ধিপদী এবং কম্বোজ গোষ্ঠীভুক্ত প্রাণী আছে, তাদের ক্ষেত্রে কি হয়, ফুলকার সাহায্যে, ফুলকাটা কি একটি বিশেষ রক্তজালক সমৃদ্ধ একটা অঙ্গ, রক্তজালক সম্পূর্ণ একটা অঙ্গ বা ফুলকা, সেই ফুলকার সাহায্যে করে থাকে কি, কারা, জলজ সন্ধিপদী এবং কম্বোজ শ্রেণীর প্রাণী। এবং স্থলজ প্রাণীরা রক্তবাহ সমন্বিত থলি অর্থাৎ ফুসফুসের সাহায্যে গ্যাসীয় আদান প্রদান করে। আর যারা স্থলে থাকে তারা কি ফুসফুসের সাহায্যে গ্যাসীয় আদান প্রদান করে, যেমন আমরা মানুষেরা ফুসফুসের সাহায্যে। ফুসফুসটা কি, যে একটা রক্তবাহ সমন্বিত থলি, যেটা ডিটেলসে কিছুক্ষণ পরে ডিটেলসে পড়ানো হবে। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মাছ ফুলকার সাহায্যে, আবার সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীরা ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায়। মেরুদণ্ডী প্রাণী আবার আছে, যে মাছ আছে, উভচর প্রাণী আছে, স্তন্যপায়ী, সরীসৃপ আর পাখি আছে। তো এর মধ্যে যে মাছ আছে, সে মাছটা ফুলকার সাহায্যে, যে বিশেষ রক্তজলক সমৃদ্ধ, সে ফুলকার সাহায্যে করে। তাহলে ফুলকার সাহায্যে কে কে করে শ্বাসকার্য বা শ্বাসঙ্গ? ফুলকা আছে কার কার? মাছের আছে। জলজ সন্ধিপদ প্রাণীর আছে, কম্বোজ শ্রেণীর প্রাণীর আছে। আর সরীসৃপ, পাখি আর স্তন্যপায়ী প্রাণী যারা আছে তাদের ক্ষেত্রে কি আছে, ফুসফুস আছে। ব্যাঙের মতো উভচর প্রাণীরাও তাদের সিক্ত দেহত্বকের সাহায্যে শ্বাসকার্য চালাতে পারে। কেঁচো যেমন তাদের সিক্ত দেহত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায় বা গ্যাসের আদান প্রদান করে, ঠিক একই রকমভাবে ব্যাঙও তাদের সিক্ত দেহত্বকের মাধ্যমে আদান প্রদান করে। স্তন্যপায়ী প্রাণীদের দেহে সুগঠিত শ্বসনতন্ত্র দেখা যায়। তো আগে যতগুলো প্রাণী ছিল তাদের ক্ষেত্রে কারো সুগঠিত ছিল না, কিন্তু স্তন্যপায়ী প্রাণী যারা আছে তাদের ক্ষেত্রে শ্বসনতন্ত্র সুগঠিত বা একটা নির্দিষ্ট সমন্বয়ে নির্দিষ্ট পদ্ধতিতে সম্পাদিত হয়। তো এখানে কিছু অঙ্গ দেওয়া আছে, যে কে কিভাবে শ্বসন সম্পন্ন করে বা তার কি শ্বাসঙ্গটা কেমন। তো দুটো জিনিসের উপর ভিত্তি করে যে শ্বসন অঙ্গটা কেমন হবে, একটা হচ্ছে বাসস্থান আর একটা হচ্ছে দেহের গঠন। আর এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন স্পঞ্জ, সিলান্টিরেটস এবং চ্যাপ্টাকৃমি, এদের ক্ষেত্রে সরল ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহতল বরাবর। কেঁচোর ক্ষেত্রে সিক্ত দেহত্বক দিয়ে। পতঙ্গের ক্ষেত্রে বিশেষ নালিকা বা শ্বাসনালিকা যাকে বলে বা শ্বাসনালী বলে। আর সন্ধিপদী এবং কম্বোজ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে বিশেষ রক্তজালক সম্পূর্ণ ফুলকা, মাছও তার মধ্যে আছে একটা ফুলকা। আর যে স্থলজ প্রাণী আছে বা সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণী, তাদের ক্ষেত্রে ফুসফুস। আর স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে সুগঠিত শ্বসনতন্ত্র দেখা যায়। তো এই কয়েকটা পয়েন্ট আছে শ্বসনাঙ্গ সমূহ বা রেসপিরেটরি অর্গানের মধ্যে। তো নেক্সট যে পার্ট সেটা হলো মানুষের শ্বসনতন্ত্র, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম।
আমাদের দেহে একজোড়া বহিঃনাসারন্ধ্র রয়েছে যা ঊর্ধ্ব ওষ্ঠের উপরিভাগে উন্মুক্ত থাকে। বাইরে থেকে যে দেখা যায় যে নাকের দুটো ফুটো, এটা হলো বহিঃনাসারন্ধ্র। যা ঊর্ধ্ব ওষ্ঠের বলতে কি, যে উপরে যে ঠোঁট আছে সে ঠোঁটের উপরিভাগে আছে, দেখা যাচ্ছে দুটো যে ছোট ছোট ছিদ্র আছে একজোড়া, সেটা হলো বহিঃনাসারন্ধ্র। এটি নাসাপথের মাধ্যমে নাসিকা প্রকোষ্ঠ পর্যন্ত বিস্তৃত থাকে। বহিঃনাসারন্ধ্র পরে যে পথটা আছে সেটা হলো কি, নাসাপথ। এবং নাসাপথটা গিয়ে যে একটা মাঝখানে একটা ভাগ করা আছে, সেই ভাগটা শেষ গিয়ে একটা জায়গাতে সেটা মিলিত হয়, সেটা হলো নাসিকা প্রকোষ্ঠ। বহিঃনাসারন্ধ্র, নাসাপথ, তারপর সেই দুটো মিলিত হবে কোথায়, নাসিকা প্রকোষ্ঠ। নাসিকা প্রকোষ্ঠটি গলবিলে উন্মুক্ত হয়। গলবিলের একটি অংশ খাদ্য এবং বায়ু প্রবেশের জন্য একটি সাধারণ প্রবেশপথ হিসাবে কাজ করে। তারপর নাসিকা প্রকোষ্ঠ থেকে যাবে কোথায়, গলবিল। এবার গলবিলের মধ্যে আবার দুটো অংশে একটা ভাগ হয়ে যাচ্ছে, একটা পথ দিয়ে যাচ্ছে কি শ্বাসনালী, যেখান দিয়ে বায়ু যাবে এবং ফুসফুসে প্রবেশ করবে, একটা দিয়ে হচ্ছে খাদ্যনালী বা গ্রাসনালী, যার মাধ্যমে খাবার যাবে। তাহলে বহিঃনাসারন্ধ্র, নাসাপথ, তারপর হচ্ছে নাসিকা প্রকোষ্ঠ, আর তারপর হলো গলবিল। গলবিলটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে শ্বাসনালীতে উন্মুক্ত হয়। এবার যে গলবিলটা শ্বাসনালী আর গ্রাসনালী দুটো আছে, তো শ্বাসনালীতে যাবে কোথায়, যে তার পাশেই তার চারিদিকে স্বরনালী আছে, সেই স্বরনালীর মধ্য দিয়ে, যেখান থেকে স্বরনালী বলতে কি যেখান থেকে কণ্ঠ বা আওয়াজ তৈরি হয়, সেই স্বরনালীর মধ্য দিয়ে শ্বাসনালীতে উন্মুক্ত হয়। ষড়যন্ত্র হলো তরুণাস্থিত নির্মিত একটি বাক্স আকৃতির গঠন, যা শব্দ সৃষ্টি করতে সাহায্য করে, তাই একে শব্দ উৎপন্নকারী যন্ত্র বলা হয়। ষড়যন্ত্র বা ল্যারিংস যেটা হলো, সেটা একটু ভালো করে পড়তে হবে যে কী কী পয়েন্ট দেওয়া আছে। একটা কি নিয়ে গঠিত ল্যারিংস বা ষড়যন্ত্র, তরুণাস্থি নির্মিত। অস্থি তরুণাস্থি যে থাকে ভাগ, তার মধ্যে যে তরুণাস্থি, সেই তরুণাস্থি দ্বারা গঠিত হয় ষড়যন্ত্র। একটি বাক্স আকৃতির গঠন, গঠনটা দেখতে কেমন, বাক্সের মতো। ষড়যন্ত্র দেখতে কেমন, বাক্সের মতো, যা শব্দ সৃষ্টি করতে সাহায্য করে। কাজ কি ষড়যন্ত্রের, শব্দ সৃষ্টি করতে পারে, তাই একে শব্দ উৎপন্নকারী যন্ত্র বলা হয়। তার জন্য ষড়যন্ত্রকে শব্দ উৎপন্নকারী যন্ত্র বলা হয়। তাহলে এটি তরুণাস্থি নির্মিত, এটি বাক্স আকৃতি গঠন, এটি শব্দ তৈরি করতে পারে এবং তার জন্য একে শব্দ উৎপন্নকারী যন্ত্র বলা হয়। খাদ্য গলাধকরণের সময় শ্বাসছিদ্র বা গ্লটিসটি একটি পাতলা স্থিতিস্থাপক তরুণাস্থি নির্মিত পাত দ্বারা আবৃত থাকতে পারে। এই যে গলবিলের পথ, যেটা দুটো পথ যাচ্ছে, একটা শ্বাসনালী আর একটা গ্রাসনালী। এই যে এখানে দেখা যাচ্ছে শ্বাসনালী আর পাশ দিয়ে যাবে গ্রাসনালী। গলবিলের দুটো পথ থাকবে, এটা হচ্ছে শ্বাসনালী, একটা হচ্ছে গ্রাসনালী। তো এই যে এখানে একটা পার্ট আছে, সেই গ্রাসনালী, এখানে একটা এইভাবে পার্ট থাকবে গ্রাসনালী। তো সেখানে যাতে খাবারটা গ্রাসনালীর মধ্য দিয়ে না যায়, খাবারটি যাতে গ্রাসনালীতে, এই খাবার খাবার যাতে শ্বাসনালীর মধ্য দিয়ে না যায়, শ্বাসছিদ্রের মধ্যে দিয়ে না যায়, তার জন্য শ্বাসছিদ্র বা গ্লটিসটি একটি পাতলা স্থিতিস্থাপক তরুণাস্থি নির্মিত পাত দ্বারা আবৃত থাকতে পারে। এই পাতলা পাতটিকে এপিগ্লটিস বলে এবং এটি ষড়যন্ত্রে খাদ্য প্রবেশে বাধা দেয়। তো এই হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র আছে, আর এখানেই পাশেই একটা গ্রাসনালী থাকে। তো এই খাবার, এখানে একটা খোলা পথ, এখানে বায়ু আর খাদ্য দুটো মিলিত হচ্ছে। তো খাদ্যটা যাতে এই শ্বাসনালীর মধ্য দিয়ে না প্রবেশ করতে পারে, তার জন্য কী হয়, যে শ্বাসনালীটা, এই যে এপিগ্লটিস আছে, একটা পাতলা তরুণাস্থি নির্মিত অংশ, সেই পাতলা এপিগ্লটিস দিয়ে ষড়যন্ত্রটা ঢেকে দেওয়া হয়েছে, যাতে খাবার, যখন আমরা খাবারটা গলাধঃকরণ করি বা গ্রাসনালীর মধ্যে দিয়ে পাঠাই, তখন এই এপিগ্লটিস কী করে, এই ষড়যন্ত্রটাকে ঢেকে দেয়, যাতে খাবারটি এর মধ্যে না যেতে পারে। কারণ কোনো কারণে খাবার যদি ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই শ্বাসনালী দিয়ে চলে যায়, তাহলে কি সেটা ফুসফুসে যাবে এবং সেটা মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ অত্যন্ত ক্ষতিকর যদি খাদ্যটা ফুসফুসের মধ্যে চলে যায়।
এবং এই কারণের জন্য কী করে, যে খাদ্য গলতকরণের সময় এপিগ্লটিস ষড়যন্ত্রকে ঢেকে দেয়, যাতে খাবারটি এই শ্বাসনালীতে পৌঁছতে না পারে। শুধু তখন এটা যদি ঢেকে যায় তাহলে কি একটাই প্রবেশপথ থাকছে, এই গ্রাসনালী, ফলে কি খাবারটা এই গ্রাসনালীর মধ্যে দিয়ে এখান দিয়ে গিয়ে গিয়ে পাকস্থলীতে চলে যাবে, কোনো প্রবলেম হবে না। তাই এপিগ্লটিস কী করে, ষড়যন্ত্রকে ঢেকে রাখে, যাতে খাবারটি কি শ্বাসনালীর মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করে না করতে পারে। এপিগ্লটিস, এবার এপিগ্লটিসটা কি, একটা পাতলা পাত দিয়ে তৈরি। এপিগ্লটিসটা কি, এখানে পাতলা পাত দিয়ে তৈরি একটা তরুণাস্থি সমন্বিত অংশ। তাহলে এপিগ্লটিসটা কি, যে একটা তরুণাস্থি দ্বারা গঠিত একটা পাতলা পাত, এবং এই পাতটিকে এপিগ্লটিস বলে, এবং এটি ষড়যন্ত্রে খাদ্য প্রবেশে বাধা দেয়। তাহলে এপিগ্লটিসের কাজ বোঝা গেল, যে কী কাজ, গ্লটিস ষড়যন্ত্রকে ঢেকে রাখা, যাতে খাবারটা শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে। শ্বাসনালী হলো একটি সোজা নলাকার গঠন, যা মধ্য বক্ষগহ্বর পর্যন্ত বিস্তৃত। শ্বাসনালীটি পঞ্চম বক্ষদেশীয় কশেরকস্থলে বিভক্ত হয়ে ডান ও বাম প্রাথমিক ক্লোম শাখা ব্রঙ্কি গঠন করে। ডান ও বাম প্রাথমিক ক্লোম শাখা গঠন করে। তাহলে এই যে শ্বাসনালীটা এখানে, এই যে পঞ্চম, এখানে আমাদের যে রিব আছে, যে বাতা যেটাকে বলা হয় রিব, সে 13 জোড়া রিব থাকে। সেই রিবের মধ্যে যে 5 নম্বর যে রিব আছে, সেই 5 নম্বর রিব পর্যন্ত এই শ্বাসনালীতে থাকে। 5 নম্বর রিবের পরে এটা দুটো অংশ ভাগ হয়ে যায়, একটা হচ্ছে বাম আর একটা হচ্ছে ডান, যা ক্লোম শাখা বা ব্রঙ্কিওলস বলে। 5 নম্বর রিবে গিয়ে সেটা দুটি অংশে ভাগ হয়ে যায়, একটা বাম আর একটা ডান ক্লোম শাখা। এবং একটা নলাকার গঠন, নলের মতো দেখতে দেখা যাচ্ছে, নলের মতো বা পাইপের মতো দেখতে, নলাকার গঠন। প্রতিটি ক্লোম শাখা বারবার বিভক্ত হয়ে গৌণ ক্লোম শাখা এবং প্রগৌণ ক্লোম শাখা গঠন করে। প্রগৌণ ক্লোম শাখা আবার বিভক্ত হয়ে বহু উপক্লোম শাখা গঠন, এবং অবশেষে উপক্লোম শাখাগুলো খুবই পাতলা প্রান্তীয় উপক্লোম শাখায় শেষ হয়। তাহলে এবার যে ক্লোম শাখা থেকে গৌণ, গৌণ থেকে প্রগৌণ, প্রগৌণ থেকে উপক্লোম শাখায় যায়, এবং শেষে কি, যে উপক্লোম শাখাগুলি খুব পাতলা প্রান্তীয় উপক্লোম শাখায় শেষ হয়। যে শ্বাসনালীর পরে হচ্ছে ক্লোম শাখা, ক্লোম শাখাগুলো আবার এখানে বিভক্ত হয়ে গৌণ ক্লোম শাখা, গৌণ ক্লোম শাখাগুলো আবার বিভক্ত হয়ে প্রগৌণ ক্লোম শাখা, প্রগৌণ ক্লোম শাখাগুলো আবার বিভক্ত হয়ে উপক্লোম শাখা, এভাবে বিভক্ত হতেই থাকে। একটা দিকে দেখানো হয়েছে, একটা দিকে দেখা হয়নি, এরকমই গঠন এদিকেও আছে। তাহলে প্রথমে শ্বাসনালী, তারপর ক্লোম শাখা বা ব্রঙ্কিওলস, তারপর গৌণ ক্লোম শাখা, প্রগৌণ ক্লোম শাখা, উপক্লোম শাখা। ইংলিশ যে টার্মগুলো আছে এগুলো দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। শ্বাসনালী প্রাথমিক গৌণ এবং প্রগৌণ ক্লোম শাখা এবং প্রারম্ভিক উপক্লোম শাখাগুলো অসম্পূর্ণ তরুণাস্থিত নির্মিত বলয় দ্বারা গঠিত। তাহলে এই যে শ্বাসনালী আছে বা ক্লোম শাখা আছে, বা গৌণ ক্লোম শাখা, প্রগৌণ ক্লোম শাখা, উপক্লোম শাখা, এগুলো কি তরুণাস্থিতে গঠিত, এবং নলাকার গঠন দেখা যাচ্ছে, বলয়ের মতো গঠন, তরুণাস্থি দিয়ে গঠিত এবং অসম্পূর্ণ। প্রতিটি প্রান্তীয় উপক্লোম শাখা থেকে বেশ কিছু খুবই পাতলা অসম প্রাকার বিশিষ্ট এবং রক্তবাহ সমন্বিত থলির মতো গঠন তৈরি হয়। এদের অ্যালভিওলাই বা বায়ুথলি বলে। এই যে উপক্লোম শাখাগুলিতে আছে, সেই উপক্লোম শাখাগুলির শেষে এই যে একটা পাতলা প্রাচীর বিশিষ্ট, খুবই পাতলা প্রাচীর বিশিষ্ট, তার মধ্যে আবার 3টে পার্ট আছে, বেসমেন্ট মেমব্রেন, অ্যালভিওলার মেমব্রেন, আর একটা 3টে অংশ আছে খুবই পাতলা, একটু এই চ্যাপ্টারই কিছুক্ষণ পরে আছে। সেই খুবই পাতলা অসম প্রাকার বিশিষ্ট এবং রক্তবাহ সমন্বিত থলির মতো গঠন তৈরি হয়, এদের অ্যালভিওলাই বা বায়ুথলি বলে। তাহলে এই যে এগুলো দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট গোল গোল আকারের জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাইগুলো কি, পাতলা প্রাচীর দিয়ে গঠিত,
আর কি রক্তবাহ সমন্বিত। রক্তবাহ সমন্বিত কেন? কারণ এর মধ্যে দিয়ে রক্ত যাবে এবং রক্তর মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড আছে বা অক্সিজেন আছে সেটার বিনিময় হবে এখান থেকে। এখানে অক্সিজেনগুলো সঞ্চিত থাকে। তো এখান থেকে অক্সিজেনটা আবার রক্তে চলে যাবে আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটা এখানে চলে আসবে। তাই এগুলো হলো কি রক্তবাহ সমন্বিত। পাতলা প্রাচীর বিশিষ্ট আর রক্তবাহ সমন্বিত থলির মতো গঠন, ব্যাগের মতো থলির মতো গঠন। একে অ্যালভিওলাই বা বায়ুথলি বলে, বায়ু থাকে তাই একে বায়ুথলি বলে। ক্লোম শাখার শাখান্বিত জালক, উপক্লোম শাখা এবং বায়ুথলি মিলে ফুসফুস গঠন করে। আমাদের দুটি ফুসফুস দ্বিস্তরীয় প্লুরা দ্বারা আবৃত থাকে। তাহলে ফুসফুসটা কি? শ্বাসনালী আর ক্লোম শাখা পড়ছে না। ক্লোম শাখার ফলে যে উপক্লোম শাখা আছে, গৌণ ক্লোম শাখা, প্রগণ ক্লোম শাখা আর অ্যালভিওলাই, এগুলো কিন্তু এই ফুসফুসের মধ্যে পড়ছে। ফুসফুসের মধ্যে তাহলে এগুলো পড়ছে, শ্বাসনালী আর ক্লোম শাখা পড়ছে না। ক্লোম শাখার পরে যে শাখান্বিত জালক আছে সেগুলো অ্যালভিওলাই, এগুলো নিয়ে ফুসফুসটা গঠিত। এই যে এর মধ্যে যেটা আছে সেগুলো পুরোটা হচ্ছে ফুসফুসের অংশ। আর এই যে ফুসফুস তার মধ্যে দ্বিস্তরীয় পর্দা আছে, সেই পর্দার নামটা কি? প্লুরা। প্লুরা পর্দা দ্বারা ফুসফুস আবৃত থাকে। এবং দুটো প্লুরাল পর্দার মধ্যবর্তী স্থানে কি থাকে? প্লুরাল ফ্লুইড। এই যেখানে দেওয়া আছে প্লুরাল আবরণী, দুটো স্তর দুটো জায়গাতে দেখানো আছে, এটা একটা স্তর এটা একটা স্তর, আর এর মধ্যে কি প্লুরাল ফ্লুইড থাকে। উপক্লোম শাখাও এখানে দেখানো আছে, যে এই যে ক্লোম শাখাগুলো ভেঙে উপক্লোম শাখা তৈরি হচ্ছে এখানে। আর পক্ষ রাঞ্জিস্ত কাঠ প্রান্ত বা রিবস, এই যে রিবসগুলো আছে, এই এখান থেকে রিবস, এখান থেকে রিবস, এই যে মধ্যবর্তী অংশ এখান থেকে রিবসগুলো থাকে এবং এই রিবসগুলোকে জুড়ে থাকে এই যে পক্ষ রাঞ্জিস্ত কাটা প্রান্ত, এগুলোকে জুড়ে রাখে। আর এটা হচ্ছে ফুসফুস, আর এটা হচ্ছে মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাগ্রাম। ছবিটা খুব ভালোভাবে দেখে নেবে। আর এই যে এখানে মাঝে আছে হৃৎপিণ্ড, মাঝেই আছে হৃৎপিণ্ড। প্লুরা স্তর দুটোর মাঝখানে প্লুরা তরল থাকে। দেখলাম যে প্লুরা স্তর যেটা আছে তার মধ্যবর্তী স্থানে প্লুরা তরল আছে। এই তরলটি ফুসফুসীয় তলে ঘর্ষণ হ্রাস করে। যে ফুসফুস কি বারবার সংকোচন প্রসারণ হচ্ছে, আমরা বুকে হাত দিলে বুঝতে পারছি, তো তার ফলে যে ঘর্ষণ হতে পারে সেই ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। দ্বিস্তরীয় প্লুরাল বহিরাবরণীটি বক্ষ আবরণীর সাথে নিবিড়ভাবে সংলগ্ন থাকে এবং অন্ত আবরণীটি ফুসফুসীয় তলের সংস্পর্শে থাকে। প্লুরা কি দুটো স্তর, এর বাইরের যে স্তরটি আছে সেটা থাকে বক্ষ আবরণীর সঙ্গে, বুকের যে আবরণী আছে তার সঙ্গে সংলগ্ন, আর ভেতরের স্তরটি ফুসফুসের সঙ্গে সংলগ্ন। এই যে দুটো স্তর, এই যে দুটো স্তর আছে প্লুরা স্তরে দুটো স্তর আছে, বাইরেরটা হচ্ছে বক্ষ আবরণী আর যে ভেতরের অংশটা সেটা ফুসফুসের সঙ্গে যুক্ত থাকে। দুটো অংশ, দুটো, একটা বাইরেরটা হচ্ছে বক্ষ আবরণী আর ভেতরের যে স্তরটি সেটা ফুসফুসের সঙ্গে যুক্ত থাকে। মধ্যবর্তী স্থানে প্লুরাল তরল থাকে যেটা ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। শ্বসনতন্ত্রের বহিনাসারন্ধ্র থেকে ক্লোম শাখা পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি পরিবাহী অংশ গঠন করে। অন্যদিকে বায়ুথলি এবং তাদের নালিকাগুলো শ্বসনতন্ত্রের গ্যাসীয় বিনিময়ের অঞ্চল গঠন করে। তাহলে এই যে শ্বসনতন্ত্রে আছে এই যে নালীগুলো দেখলাম, এটা আবার দুটো ভাগে ভাগ। এটা হচ্ছে পরিবাহী নালী আর এটা হচ্ছে গ্যাসীয় আদান প্রদানকারী নালী। গ্যাসীয় পরিবাহী নালীটা কি? যে শ্বাসনালী আর ক্লোম শাখা আর যে বিভিন্ন রকমের যে উপক্লোম শাখা, এই তারপর গৌণ ক্লোম শাখা, প্রগৌণ ক্লোম শাখা, এগুলো হচ্ছে পরিবাহী নালী। কারণ কি? এগুলোর মধ্যে দিয়ে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, গ্যাসীয় যে কি পরিবহন হচ্ছে, তাই এদেরকে বলা হয় পরিবাহী নালী। আর আদান প্রদানটা কার মাধ্যমে হচ্ছে? বায়ুথলির মাধ্যমে হচ্ছে। বায়ুথলির সাথে যে রক্তজালক আছে তার মাধ্যমে হচ্ছে। তাই বায়ুথলি এবং রক্তজালক যে আছে সেগুলো হলো গ্যাসীয় আদান প্রদানকারী অংশ। আর শ্বাসনালী, উপক্লোম শাখা, ক্লোম শাখা এগুলো হলো পরিবাহী অংশ। তাহলে পরিবাহী অংশ হচ্ছে বহিঃনাসারন্ধ্র থেকে ক্লোম শাখা পর্যন্ত অংশ, আর বায়ুথলি ও তাদের নালিকাগুলো গ্যাসীয় বিনিময়ের অঞ্চল গঠন করে। পরিবাহী অংশটি বায়ুমণ্ডলীয় বায়ুকে বায়ুথলিতে পরিবহন করে। এই যেটা দেখলাম সেটাই, যে বহিঃনাসারন্ধ্র থেকে উপক্লোম শাখা পর্যন্ত যে অংশটা আসছে তার মধ্যে কি বায়ুটা পরিবহন হচ্ছে, তার জন্য এটা পরিবাহী অংশ।
এই পরিবাহী অংশের মধ্য দিয়ে বাহিত হওয়ার সময় বায়ু থেকে বিজাতীয় বস্তুর অপসারণ ঘটে, বায়ু আর্দ্র হয় এবং বায়ুর তাপমাত্রা দেহের তাপমাত্রার সমান হয়। যে বহিরাশ্রন্ধ্র থেকে ক্লোম শাখা পর্যন্ত যে পরিবাহী অংশ, এর মধ্য দিয়ে বায়ু যখন যায়, বাতাসের যে আসছে, এর মধ্যে তো অনেক কিছু আসছে, অক্সিজেন আছে, অনেক কিছু আছে, শুধু অক্সিজেন নেই, নাইট্রোজেন আছে, আরও অনেক কিছু আছে। তো এর মধ্যে যে আছে সেটা কি, বিজাতীয় বস্তুর অপসারণ ঘটে, যে এর মধ্যে শুধুমাত্র অক্সিজেনটা যাবে, বাকি যেগুলো প্রয়োজন নাই সেগুলো থাকবে না, সেগুলো আউট হয়ে যাবে। বায়ু আর্দ্র হয়, বায়ু হালকা শীতল বা হালকা আর্দ্র হয়, আর্দ্র হচ্ছে জলীয় বাষ্প সম্পূর্ণ যেটাকে বলে, তো হালকা আর্দ্র হয় এবং বায়ুর তাপমাত্রা দেহের তাপমাত্রার সমান হয়। বায়ুর তাপমাত্রা হয়তো বেশি থাকতে পারে, কম থাকতে পারে, তো এটা দেহের তাপমাত্রা সমান হয়, দেহের যে তাপমাত্রা সেই তাপমাত্রা আসে। এই অংশটা হচ্ছে কি পরিবাহী অংশের কাজ। পরিবাহী অংশের মধ্যে দিয়ে আসার সময় বায়ু পরিবহন করে, আর বায়ু আর্দ্র হয়, বায়ু থেকে বিজাতীয় বস্তু অপসারণ ঘটে, আর বায়ু দেহের তাপমাত্রার মধ্যে আসে। গ্যাসীয় বিনিময়কারী অংশ হলো সেই স্থান যেখানে রক্ত ও বায়ুমণ্ডলীয় বায়ুর মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের প্রকৃত ব্যাপন ঘটে। গ্যাসীয় বিনিময়কারী অংশ হচ্ছে সেখানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ ঘটে, যে হয়তো বায়ুতলি অ্যালভিওলের মধ্যে যে অক্সিজেন আছে সেটা রক্তজলকের মধ্যে দিয়ে রক্তে প্রবেশ করবে, রক্তে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাই অ্যালভিওলে যাবে। এইভাবে গ্যাসের আদান প্রদান হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের, তাই এটা গ্যাসীয় আদান প্রদান বা গ্যাসীয় বিনিময়কারী অংশ। এবার ফুসফুস বিষয় আছে, যে ফুসফুস দুটি বক্ষগহ্বরের মধ্যে অবস্থিত, যা শারীরস্থানিকভাবে একটি বায়ু নিরোধ প্রকোষ্ঠ। যে দুটি বক্ষগহ্বর আছে তার মধ্যবর্তী অংশে ফুসফুস থাকে। ফুসফুসের সংখ্যা দুটি, বক্ষগহ্বরের মধ্যে ফুসফুস দুটি থাকে, এবং এটা কি বায়ু নিরোধ প্রকোষ্ঠ, বায়ু ভর্তি থাকে, তার জন্য এটাকে বায়ু নিরোধ প্রকোষ্ঠ বলে। বক্ষগহ্বরটির পৃষ্ঠদেশ মেরুদণ্ড দ্বারা, অঙ্কদেশ উরুফলক দ্বারা, পার্শ্বদেশ পাঁজর এবং নিম্ন অঞ্চল গম্বুজাকৃতি মধ্যচ্ছেদা দ্বারা গঠিত। তো যে বক্ষগহ্বর আছে, যেখানে ফুসফুসটা আছে, সেই ফুসফুসটা কি থাকে, মানে তার অবস্থান, যে চারদিকে কি কি আছে। পৃষ্ঠদেশ বা পিছনের অংশে আছে মেরুদণ্ড, আমাদের যে মেরুদণ্ড, সেই যার মধ্যে সুষমাকাণ্ড থাকে, সেই যে মেরুদণ্ড, লম্বা দণ্ড, সেই মেরুদণ্ড আছে পেছনের দিকে। সামনের দিকে আছে কি উরু ফলক, সামনের দিকে আছে উরু ফলক। পার্শ্বদেশে আছে পাঁজর, কোষের রোগা যেটাকে বলে পাঁজর, পার্শ্বের দিকে। আর নিম্ন অঞ্চলে আছে গম্বুজাকৃতি মধ্যচ্ছেদা, নিচের দিকে আছে ডোম শেপড বা গম্বুজের মতো দেখতে মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাগ্রাম। তাহলে পেছনের দিকে আছে কি মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলম, সামনের দিকে আছে কি উরুফলক বা স্টার্নাম, পার্শ্বের দিকে আছে কি দুই পাশে আছে পাঁজর বা রিবস, আর নিচের দিকে আছে গম্বুজাকৃতি মধ্যচ্ছেদা বা ডোম শেপড ডায়াফ্রাগ্রাম। বক্ষগহ্বরে ফুসফুসের শারীরস্থানীয় অবস্থান এমন হয় যাতে বক্ষগহ্বরের আয়তনের যে কোনো পরিবর্তন ঘটলেই তা ফুসফুসীয় গহ্বর পালমোনারি প্রতিফলিত হবে। যে বুকের যে মধ্যে ফুসফুসটা থাকে সেটা এমনভাবে এতটাই টাইট থাকে যে বুকের যদি কোনো রকমভাবে যে বক্ষ গহ্বরটা আছে তার মধ্যে যদি আয়তন বৃদ্ধি পায় তো ফুসফুসের আয়তনটাও বৃদ্ধি পাবে। বক্ষ গহ্বরের যদি আয়তন কমে যায় তো ফুসফুসের আয়তনও কমে যাবে। এইভাবেই সেটা আছে অবস্থান, যে বক্ষগহ্বরের আয়তনের পরিবর্তনের সাথে সাথে ফুসফুসের আয়তনেরও পরিবর্তন হবে। এইভাবেই সেটা অবস্থিত, এবং এটাই কি যে নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের যে ফুসফুসের ওঠানামা করতে সাহায্য করে, বা বায়ু ইন বা বায়ু আউট এগুলো করতে সাহায্য করে। ফুসফুসীয় গহ্বরকে পালমোনারি বলে। এই ধরনের সজ্জাক্রম শ্বাসকার্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমরা সরাসরি ফুসফুসের আয়তনের পরিবর্তন ঘটাতে পারি না। তো ফুসফুসের আয়তনের পরিবর্তন আমরা সরাসরি ঘটাতে পারবো না, এই ক্ষমতা আমাদের নেই। তো এর জন্যই এইভাবেই সেটাকে তৈরি করা হয়েছে, বা এইভাবেই সেটা তৈরি আছে যে বক্ষগহ্বরের সাথে ফুসফুসের এমন সংযোগ স্থাপন আছে, এমনভাবে টাইটলি আছে যে বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পেলে সেটা ফুসফুসেরও বৃদ্ধি পাবে, বক্ষগহ্বরের আয়তন হ্রাস পেলে ফুসফুসেরও আয়তন হ্রাস পাবে। এইভাবে টাইটলি সেটা বাউন্ড আছে, কারণ আমরা ফুসফুসের আয়তন সরাসরি পরিবর্তন করতে পারবো না। শ্বসনের নিম্নলিখিত ধাপগুলি দেওয়া আছে, যে কিভাবে শ্বসনটা সম্পূর্ণ হয়। সেটা 5টা ধাপ আছে পরপর, এবং প্রথমে কি হয় তারপরে কি হয়, এইভাবে পরপর ধাপটা দেওয়া আছে। তো প্রথমে কি হয়, শ্বাসকার্য বা ফুসফুসীয় বায়ু চলাচল, যার মাধ্যমে
বায়ুমণ্ডল থেকে বায়ু ভেতরে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ুথলির বায়ু বাইরে নির্গত হয়। তো ফুসফুসীয় বায়ু চলাচলের মাধ্যমে পরিবহন নালীর মধ্যে দিয়ে বায়ু এলো, গ্যাসীয় আদান প্রদানের মাধ্যমে সেই বায়ুটা কি বায়ুথলিতে জমা হলো, সেই বায়ুথলিতে জমাটা সেটা কি রক্তবাহ আছে, সেই রক্তবাহ অক্সিজেনটা চলে গেল, আর রক্তবাহ থেকে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা আবার অ্যালভোলিতে চলে এলো এবং সেটা দেহের বাইরে নির্গত হয়ে গেল। এভাবে কি হলো যে ফুসফুসে কি বায়ুমণ্ডল থেকে বায়ু এলো এবং ফুসফুস থেকে যে কার্বন ডাইঅক্সাইড সেটা বাইরে চলে গেল, এটা একটা ধাপ। দ্বিতীয় ধাপ, বায়ুথলির পর্দার মধ্য দিয়ে গ্যাসীয় বস্তুর ব্যাপন। অ্যালভিওলাই যেটা আছে সেটা পাতলা পর্দা দেখেছিলাম আগে, তো সেই পাতলা পর্দা আবার তার মধ্যে রক্তজলক সমৃদ্ধ থাকে, তো রক্তজলকের সঙ্গে তার গ্যাসীয় আদান প্রদান হয়। অ্যালভিওলাই অক্সিজেন জমা থাকে, সেখান থেকে অক্সিজেনটা কি রক্তবাহে প্রবেশ করে, রক্তবাহী কি কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডটা কি সেই পাতলা বায়ুথলির পর্দার মাধ্যমে আবার অ্যালভিওলাই চলে আসে, এভাবে সেটা আবার দেহের বাইরে নির্গত হয়ে যায়। এভাবে বায়ুথলির পর্দার মধ্য দিয়ে গ্যাসীয় বস্তুর আদান প্রদান ঘটছে। 3, রক্তের মাধ্যমে গ্যাসীয় বস্তুর পরিবহন। এবার কি অক্সিজেনটা কি রক্তে চলে আসছে, কার্বন ডাইঅক্সাইডটা কি আবার অ্যালভিওলাই চলে গেছে। এবার এই যে অক্সিজেনটা রক্তে এলো, সেই অক্সিজেনটা রক্তের মাধ্যমে দেহের সমস্ত অংশে ছড়িয়ে পড়বে, কারণ আমাদের দেহের প্রত্যেকটা কোষে অক্সিজেন প্রয়োজন। এবং একই রকমভাবে প্রত্যেকটা কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল বিপাক ক্রিয়ার ফলে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করার সময়, সেই কার্বন ডাইঅক্সাইডটা একই রকমভাবে রক্তের মাধ্যমে আবার অ্যালভিওলাই ফিরে আসবে। ডিটেলস মেকানিজম কিছুক্ষণ পরেই পড়ানো হবে। রক্ত এবং কলাকোষের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ব্যাপন। তারপরে এবার রক্তে চলে গেছে, রক্ত থেকে তো আমাদের দরকার নেই, আমাদের দরকার কোথায়, কোষে। তো রক্ত তো সরাসরি রক্ত থেকে এবার কি কলাকোষে যাবে, রক্ত থেকে অক্সিজেনটা কলাকোষে যাবে, কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইডটা আবার রক্তে ফিরে আসবে। এবার কলাকোষ আর রক্তের মধ্যে আদান প্রদান ঘটছে। 5, অপচিতি বিপাকের জন্য কোষে অক্সিজেনের ব্যবহার এবং এই বিপাক ক্রিয়ার উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের নির্গমন। এবার অক্সিজেনটা অপচিতি বিপাক যা ভাঙ্গনমূলক বিক্রিয়া, যেখানে কি খাদ্য ভেঙে সেখান থেকে শক্তি নির্গত হয়, সেই অপচিতি বিপাকে অক্সিজেন দরকার হয়, তো সেই অক্সিজেনটা এবার কোষে পৌঁছে গেছে, কোষ থেকে সেটা বিপাক ক্রিয়ার কাজে লাগবে, বিপাক ক্রিয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হবে সেটা দেহের বাইরে নির্গত হবে। তো ধাপটা দেওয়া আছে পরপর, কী হয়েছে, প্রথমে শ্বাসকার্য বা শ্বসন অঙ্গের মাধ্যমে অক্সিজেনটা এলো ফুসফুসে, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরিয়ে গেল। এবার দ্বিতীয় নম্বর ধাপে কি, যে বায়ুথলির মাধ্যমে অক্সিজেনটা এলো, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গেল। বায়ুথলির পরে কি রক্তে এলো, রক্তের মধ্যে গ্যাসীয় বস্তুর আদান প্রদান। রক্তের পরে কি রক্ত আর কলাকোষের মধ্যে আদান প্রদান। কলাকোষের পর কি বিপাক ক্রিয়া, অপচিতি বিপাক ক্রিয়া, অক্সিজেন ব্যবহার, কার্বন ডাইঅক্সাইড নির্গমন। তো 5টা ধাপে প্রথমে এলো ফুসফুসে, তারপরে এলো বায়ুথলিতে, তারপর এলো রক্তবাহে, তারপরে এলো কলাকোষে, তারপরে বিপাক ক্রিয়া। এভাবে 5টা ধাপে 5 রকমভাবে আদান প্রদানটা ঘটছে এবং আলটিমেটলি কোথায় যাচ্ছে, অপচিতি বিপাকে, যেটা আমাদের মেন উদ্দেশ্য। অক্সিজেনটা কোথায় দরকার, অপচিতি বিপাকের জন্য দরকার, তো সেখানে ব্যবহার হয়ে গেল। আর অপচিতি বিপাকের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সেটা আবার বাইরে বেরিয়ে গেল। এবার সেটা একই রকমভাবে সেটা প্রথমে কার্বন ডাইঅক্সাইড দেয়, সেটা কলাকোষে যাবে, কলাকোষ থেকে সেটা রক্তে যাবে, রক্ত থেকে সেটা অ্যালভিওলাই যাবে, অ্যালভিওলাই থেকে সেটা ফুসফুস যাবে, ফুসফুসের মাধ্যমে সেটা দেহের বাইরে নির্গত হয়ে যাবে। অক্সিজেনটা যে পথে এসেছিল, কার্বন ডাইঅক্সাইডটা সেই একই পথে বাইরে বেরিয়ে যাবে। তো প্রথম ভিডিওতে এতটুকু ছিল। পরবর্তী ভিডিও শ্বাসক্রিয়ার পদ্ধতি, মেকানিজম অফ ব্রিদিং, শ্বাসকার্যের আয়তন, ক্ষমতা, এগুলো বোঝানো হবে, পড়ানো হবে। তো এই ভিডিওটি অবশ্যই তোমাদের কাজে লাগবে আশা করি। তো ভিডিওগুলি তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা চ্যাপ্টার আপলোড করা হবে। তো তোমরা সবাই জুড়ে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।